হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সঙ্গে আমি যে গল্পটা শেয়ার করব সেটা আসলেই তোমাদের অনেক অনেক শোনার একটি বিষয়। তো চলো গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে শহরে থেকে চাকরি করি। আমি বছরে একটা ছুটি পাই, একটা না বেশ কয়েকটাই পাই। তো ছুটি যদি লং টাইম হয় তো আমি সেক্ষেত্রে আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাই, কারণ আমার গ্রামের বাড়িতে হচ্ছে আমার ছোট্ট একটা বোন আছে, আমার বৃদ্ধ মা বাবা আছে। তো আমার কোনো বড় ভাই নাই, আমি হচ্ছি আমার সংসারের কর্তা। আমি শহরে চাকরি করি। আমি ছুটি পেলেই বাড়ি চলে যাই, ছুটে আমার মায়ের মুখ দেখতে, আমার বাবাকে দেখার জন্য, আমার ছোট বোনকে দেখার জন্য। তো এমনই একটা লং ছুটি পেলাম আমি। আমার ছুটি সংখ্যাটা ছিল 7 দিনের। তো যেদিনই ছুটি দিয়ে দিয়েছে আমি সেদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। তো যাক, আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। আমার মা তো কি খুশি, মানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে। মা তুমি এসেছো, আমি তোমাকে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যায়। উত্তরে আমি আমার মাকে বলি, মা সব সন্তানকে দেখার জন্যই সবার মায়ের কলিজা ফেটে যায়, সন্তানের কলিজা ফাটে না মাকে দেখার জন্য? বললো, পাগল মেয়ে, আয় আয় আয়। তো মার সঙ্গে গেলাম। মা হচ্ছে খুব মানে গ্রামের শাক রান্না করেছে, তাজা তাজা পালং শাক রান্না করেছে, তারপরে গুঁড়া মাছের চচ্চড়ি করেছে। মায়ের হাতের রান্না অনেক দিন পর পর কপালে জুটে, খুব পেটটা পুড়ে খেলাম। যাক, খেতে খেতে মায়ের সাথে সময় কাটাইলাম অনেক, মানে একটু ঘুরে নিয়ে বেড়াইলাম। অসুস্থ মা বাবা, একেই তো বৃদ্ধ, আমার বড় কোনো ভাই নাই বলে আমি জীবনও বিয়ে শাদিও করছি না। তাদেরকে দেখভাল করবে, ছোটো বোনটাকে নিয়ে স্বপ্ন দেখছি যে ওকে সঠিক টাইমে বিয়ে দিব, ও ওর স্বামীর সাথে ঘুরবে, আনন্দ করবে, মজা করবে, তাই না? এভাবেই আমার দিনকাল চলছিল। যাই হোক, তো ফাইনালি 6 দিন কেটে গেল, আর একটা দিন আছে আমার ছুটির বাকি। মাকে বললাম, মা আমি যাই, আমার তো ওখানেও বাসাটা আছে, পরিষ্কার করতে হবে, একটা দিন রেস্ট পাই বা না পাই তাতে কোনো আমার আফসোস নাই, কিন্তু ঘর বাড়ি তো আমাকে পরিষ্কার করতে হবে। যাকে, মা বললো আর বাধা দিব না বাবা, ঠিক আছে যাও। তো সেদিন হচ্ছে মা আমাকে খুব মজার মজার রান্না করে দিল। হ্যাঁ, মায়ের হাতের রান্না, একটু আচার বানিয়ে দিয়েছিল, আর বেশ কিছু গুঁড়া মাছের চটচটি করে দিয়েছিল, চাটনি বানিয়ে দিয়েছিল, যাতে করে এসে নেমেই আমি হচ্ছে রান্না না করতে হয়। তো আমি সুন্দর করে খাবার টাবার নিয়ে টিকিট কনফার্ম করেছি, বাসে উঠেছি, আসছি, কোনো সমস্যা নেই, কারণ আমি চেয়ার কোচে উঠেছিলাম। খুব সযত্নে আসলাম, কিন্তু চেয়ার কোচটা অনেক অনেক ভোরবেলা নামিয়ে দিয়েছে। তখন বাজে হচ্ছে রাত্রির 3:30। হ্যাঁ, রোডঘাট একদম ফাঁকা ছিল। তো আমাকে নামাই দিছে। না তো একটা রিক্সা পাইলাম, না তো কোনো একটা মানুষের ছায়া দেখতেছি, কিছুই দেখতেছি না আমি। খুব ভয় ভয় লাগছে রাস্তার ভিতরে আমার। হ্যাঁ, তারপরে সাহস নিয়ে আমি সেই মানে স্ট্যান্ড থেকে লড়ি না, যে যাত্রী বসার জায়গাগুলো আছে, আমি ওখানে একটু বসে থাকলাম। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, আশেপাশে দেখছি কেউই নাই। তো আমি ভাবলাম, যাক, এখান থেকে তো বাসা খুব বেশি একটা দূরে নয় আমার, আমি এতটুকু হেঁটে হেঁটেই চলে যাই। আচ্ছা, এতক্ষণ বসে থেকে কেন আমি হেঁটে চলে যাব ভাবলাম। প্রশ্ন আসতে পারে না? অবশ্যই পারে। হ্যাঁ, আমি দেখলাম কি 3-4 জন লোক হেঁটে হাঁটতেছে, ওই দিকেই যাচ্ছে। মানে এই রাস্তা দিয়ে বেশ কিছুটা অংশ হাঁটলে আমি আমার বাসায় যেতে পারবো, 3টা গল্লি পর। তো আমি আস্তে 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 হাঁটতে থাকলাম। হাইটা হাইটা মোটামুটি মেন রোড ক্রস করেছি, গল্লিতে ঢুকেছি আমি। ঢোকার পরে আমি আরও একটা গল্লি পার করলাম। প্রথম যে গল্লিটা ওটাতে সিসি ক্যামেরা আছে, আর দ্বিতীয় যে গল্লিটা ওটাতে কোনো সিসি ক্যামেরা নেই। হ্যাঁ, আমি তো ভাবতাম না, যে মানে ভাবতেও পারিনি এটা একটা মানে চক্রান্ত। যাই হোক, আমি মোটামুটি ওইটাতে গলিটাতে ঢুকলাম। ঢুকতে আমার কলিজাটার মধ্যে না ধক ধক করে কাঁপুনি দিয়ে উঠছিল। তখন পর্যন্ত বুঝতে পারিনি। ভাবলাম যে একা একা এসেছি, আর সময়টাও খুব খারাপ, এই জন্য হয়তো আমার ভয় ভয় লাগছে। যাক, সামনে তো মানুষজন আছেই, যাই ওদের পিছু পিছু। কিছুটা রাস্তা পরের গলিতে যাওয়ার পর, সেকেন্ড গলিতে যাওয়ার পরেই আমার উপরে অ্যাটাক হলো। কী ধরনের অ্যাটাক আমি তোমাদের বলি, সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি যখন ওনাদের পিছু পিছু আসতেছিলাম, তখন খুব কাছাকাছি হুট করে ঘুরে দাঁড়ালো।
হ্যাঁ, 3 জন থেকে তারা 6 জন হয়ে গেল। ওই গলির ভিতরে 3 জন থেকে 6 জন হয়ে যায়, এক একজন এক এক পাশে আমাকে ঘিরে রাখছে। ঘিরে রাখার পরে আমি বললাম, তোমরা এটা কী করতেছো? আমাকে ঘিরে রাখছো কেন? আমাকে সাইড দাও, যেতে দাও। আমাকে বলতেছে, সুন্দরী, এত কষ্ট করে হচ্ছে তোমাকে যে আমরা নিয়ে আসলাম যেতে দেওয়ার জন্য, তখন তো মনে করো আমার মনে হয় আত্মা শুকায়া আত্মাই বের হয়ে যাবে, এই ধরনের একটা অবস্থা হয়েছে। হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কান্না করে দিলাম। হ্যাঁ, কিন্তু ওই পাষাণ্ডুর আমার কোনো কান্নার আওয়াজই ওদের কানে বাজলো না। যখন বললাম, তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমাদের ঘরে কি মা বোন নেই? দেখো আমার বৃদ্ধ মা বাবা আছে ঘরে, তাদের দায়িত্ব আমার উপর, তোমরা আমার সাথে এমনটা করো না, আমাকে যেতে দাও। তখন আমাকে বলল, সবাই যদি মা বোন হয় তো ভোগের পাত্র কে হবে বলো? আমি বললাম, দেখো, বিয়ে করো, ঘরে বউ আনো, এভাবে তো চলতে পারে না, তাই না? তখন আমাকে বললো, কি চলবে কি চলবে না সেটা তোর কাছ থেকে শিখবো। বলার পরে তারা আমাকে একজন মুখটা প্রথমে চেপে ধরলো, চেপে ধরার পর হাত দুটো বেঁধে ফেললো। হ্যাঁ, আমি এত কাউ বাউ করলাম, কিন্তু কিছুতেই তারা আমাকে ছাড়লেন না। হ্যাঁ, তো দেখলাম তারা আমাকে ওখানে কিছুই করলো না। সবথেকে বড় যে বিষয়টা ছিল, ওনারা 6 জনের মধ্যে কেউ, হ্যাঁ, শুধু হাত বাঁধার মুখ চেপে ধরা ছাড়া কোনো ধরনের কোনো মানে আমার গায়ে টাচও করেনি। আমাকে নিয়ে গেল সেখান থেকে, আমি যে সোজা যাচ্ছিলাম 3 নম্বর গলিতে যাব, সেখানে পৌঁছতে হবে, ওখান থেকে আমাকে পিছনের দিকে ব্যাক করে এনে নিয়ে গেল অন্য গলিতে। হ্যাঁ, গলিতে নিয়ে যাওয়ার পরে ওখানে গুদামের মতো একটা, মানে গুদামই বলা চলে, ওখানে নিয়ে গেল। তার নাম ছিল নাকি বাপ্পা ভাই। ওই বাপ্পা ভাইয়ের কাছে নিয়ে গেল আমায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর তারা যার যার মতো, ওই বাপ্পা ভাই হাত ইশারা দিল, ওরা সবাই বের হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার পরে বলল, তুমি একদম চেঁচামেচি করো না, কোনো লাভ হবে না। এখান থেকে যত চিৎকারের আওয়াজই হোক বাহিরে যায় না। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কাঁপছে। দেখলাম সেই বাপ্পা ভাই উঠে উঠে আস্তে আস্তে আমার কাছে আসে। আসার পরে প্রথমে আমার চুলটা ধরে ফেললো, বললে, তুমি অনেক দেখতে সুন্দর, তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ ছিল, কিন্তু কখনো কোনো সুযোগ পাইনি। তাই আমার ছেলেপেলেকে বলেছিলাম, যেদিন সুযোগ হবে সেই দিন যেন আমাকে তোমার সাথে সাক্ষাৎ করায়, অথবা তোমাকে আমার পার্সোনাল গুদামে নিয়ে আসে। কথাটা শুনে অবাক হয়ে থাকলাম। আমি বললাম, তাই বলে এভাবে একটা মেয়েকে অপহরণ করে আপনার লজ্জা করে না? এই কথা বলতেই সে আমাকে ধাক্কা দিয়ে ওয়ালের সাথে ঠেকিয়ে দিল। দেওয়ার পর অনেকক্ষণ তার মুখটা চলাইতে থাকে সে। আমি ধস্তাধস্তি করেও নিজেকে আর রক্ষা করতে পারি না। এইভাবে আস্তে আস্তে সে উপরের বাগানের ফুলে চলে গেল। যাওয়ার পরে বাগানের ফুলের মধু নিতে থাকে। তারপরে চলে যায় নিচের বাগানে, সেখানের মধু সে তার মতো করে নেয়। একটা পর্যায়ে আমি আর নিজেকে ঠিকই রাখতে পারলাম না, দিলাম নিজেকে উন্মুক্ত করে দেওয়ার পর সে ইচ্ছা মতো প্রায় 1.5 ঘন্টা তার খেলা চালিয়ে গেল। জীবনে যেহেতু কখনোই এসব করিনি, আনন্দটা ছিল অন্যরকম। আমিও খুব উপভোগ করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:15 বাজে। আমি বললাম, বাপ্পা, তোমার যেটা চাওয়ার ছিল তুমি তো সেটা পেয়ে গেছো, এখন আমায় ছেড়ে দাও। বাপ্পা আমাকে বলল, না, ছাড়বো না, আরও কিছু সময় থাকলাম। থাকার পরে সে আমার সাথে আবারও খেলায় মেতে উঠল, আমিও মেতে উঠলাম। একটা পর্যায়ে শেষ হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8:30 বাজে। আমি বললাম, 8:30 বেজে গেছে, অ্যাটলিস্ট এখন তো আসতে দাও। ও আমাকে বলল, দেব, বসো। তারপরে
দেখলাম রেডিমেড একটা ড্রেস বের করে দিল, আমাকে বললো ড্রেসটা পরে নাও, ওয়াশরুমে চলো। জোর করে আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। দুজনেই ওয়াশরুমের কাজ শেষ করে ফ্রেশ হয়ে বেরোলাম। চেলা চামুন্ডাকে এর মধ্যেই খাবার দাবারের কথা বলে দেওয়া হচ্ছে। তারা অনেক খাবার দাবার নিয়ে আসলো, খেলাম। খাওয়ার পরে আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার ফোন নাম্বারটা নিল। নেওয়ার পর বলতেছে, আমি তোমার বিষয়ে সবটাই জানি, আর তোমার সাথে আজকে এটা করার একটাই কারণ, যাতে করে তুমি আমায় ছাড়তে না পারো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার বউ হয়েই তোমার বাবা মার খোঁজ খবর নিও। তুমি রুজি করতে চাও করো, টাকা পয়সা যা লাগে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমি বললাম, তুমি একটা অপহরণকারী, অবৈধভাবে আমার সাথে সব কিছু করেছো। তুমি কি করে ভাবতে পারলে যে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করবো আমি? আর তুমি যে অন্য কোনো মেয়ের সাথে করনি বা করবে না এমন তো কোনো গ্যারান্টি নেই, দিতে পারো? আগে নিজে চরিত্র ঠিক করো। বলল, একদম বাজে কথা বলবে না, আমার লাইফে ফার্স্ট টাইম ছিল তুমি। আজকে 7 বছর যাবৎ তোমাকে চোখে চোখে রেখেছি আমি। এই কথা শোনার পর আমি তারপরও রাজি হইনি। আমি ভাবলাম, ওকে বলেই বসলাম, শুধু ভাবলাম না। আমি বললাম, সব ফালতু কথা, বিশ্বাস করি না, তোমাদের মতো ছেলেরা এগুলাই করে। তখন বলল, ঠিক আছে, দেখা যাবে। যাক, আমি বরাবরই তেরা ছিলাম। থাকার পরে ও প্রতি কন্টিনিউ আমার খেয়াল রাখতো, আমার খোঁজ খবর নিত। এভাবে 3.5 বছর আমি ওকে ঘুরিয়েছি। একটা পর্যায়ে ও পাগলের মতো হয়ে গেছে, আর আমাকে বলতেছে, আমি না হয় একটা অন্যায় করেই ফেলেছি, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? প্লিজ আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, যখন আমি রাজি হচ্ছিলাম না তখন সে জোরপূর্বক কাজিয়ে এনে বিয়ে করে। এখন আমি ওর সাথে আছি, খুব ভালো আছি। আর আমি যে বাড়িতে রুজি করে টাকা পয়সা দিচ্ছি, বাবা মাকে দেখতে যাচ্ছি, ও এগুলো নিয়ে একদম মাথা ঘামায় না। বরঞ্চ ও আমার বাবা মাকে অনেক টেক কেয়ার করে। আর আমার বোনের জন্য এর মধ্যেই রীতিমধ্যে 3টা ঘর এসেছে, কিন্তু ও সব যাচাই বাছাই করে দেখেছে, বলছে না, ওখানে বিয়ে দেওয়া হবে না, আরও ভালো ঘর চাই। অবশ্যই আসবে, তখন দিব। ও লেখাপড়া করতে থাকো, তো আর কারো মাথার বোঝা হয়নি। এই আর কি। তো গল্পটা শেয়ার করার মূল উদ্দেশ্য যেটা ছিল, আমরা অনেকেই বাড়িতে গেলে এরকম রাত বিরাতে রাস্তাঘাটে নেমে যাই, যে একা একা আসি, যা মোটেও একজন মহিলার জন্য তো কখনোই ঠিক নয়। মহিলা হোক বা পুরুষ হোক, হ্যাঁ, এই যে অপহরণ, মোবাইল ছিনতাই, টাকা পয়সা বা নেশা খাওয়ায় দেওয়া দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা, হেনস্থা করা, এই জন্যই মূলত গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।